আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি নাবিলা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানী সহ সারা দেশে বিএনপির বিভাগীয় সমাবেশ। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান। জনগণ চাইলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা, বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার আইনি জটিলতার জন্য বিএনপিকে দোষারোপ। বেসরকারি বাস মালিকরা শুধু ঢাকার শর্ত সাপেক্ষে হাফ ভাড়া নিতে রাজি হলেও শিক্ষার্থীরা চায় দেশ জুড়ে বাস চাপায় ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ। ওমিক্রন মোকাবেলায় আবারও চালু হচ্ছে নো ভ্যাকসিন নো সার্ভিস। বন্ধ থাকছে আফ্রিকা থেকে মানুষের আসা যাওয়া, ফ্লাইট বন্ধের চিন্তা ভাবনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়াকে বিদেশে যাবার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথে আন্দোলনের মাধ্যমে সেই দাবি বাস্তবায়ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি নেতাদের অভিযোগ, আইনের ফাঁদে ফেলে বেগম জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে সরকার মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে ঢাকায় সমাবেশ করেছে বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেন, সরকারের জনপ্রিয়তা নেই, তাই বিরোধী মত দমনে নির্যাতন চালাচ্ছে। বেগম খালেদা জিয়াকে বাঁচাতে দলমত নির্বিশেষে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। আইনের ফাঁদে ফেলে বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। বলেন, বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে সরকার অসত্য কথা বলছে। আজকে সময় এসেছে আরেকটি মুক্তিযুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে। এই যুদ্ধে অংশ নেবেন ছাত্র, যুবক, সাধারণ মানুষ। আমরাও সাথে থাকব। প্রধান ভূমিকা তরুণ এবং যুবকদেরকে নিতে হবে। তাই আশা করব সকল দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে আপনারা এই তরুণ সমাজ রাজপথে নিয়ে আসুন। অতি অল্প সময়ের মধ্যে সরকারের পতন হবে ইনশাআল্লাহ। তিনি এই দেশ ছেড়ে কোনোদিন যাননি। যিনি যাবার আগে বলে গেছেন, কারাগারে যাবার আগে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সেই নেত্রীকে আজকে আপনারা জানেন 4 বছর যাবৎ মিথ্যা বেড়া জালে তাকে মিথ্যা আইনের ফাঁদে ফেলে তাকে তিলে তিলে মারার চেষ্টা করা হচ্ছে। আপনাদের যে পুলিশ বাহিনী আছে তাদেরকে বেড়াকে রেখে রাজপথে আসুন। বিএনপি বনামে খেলা হবে, সেই খেলায় কে জেতে কে হারে সেইটা আমরা দেখে নেব। সোমবার রাতে আবারও বেগম জিয়ার রক্তক্ষরণ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, স্বাধীনতা গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া কোনোদিন আপোষ করেননি। তিনি সংগ্রামী নারী, যিনি মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন। ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি সরকার মানছে না বলে জানান বিএনপি মহাসচিব। তার অভিযোগ, গণতন্ত্র হত্যা করেছে ক্ষমতাসীনরা। এখন এই দেশে কোনো পরিবর্তন হয়নি তরুণ এবং যুবকদের ছাড়া। সেই তরুণ এবং যুবকদেরকে জেগে উঠতে হবে, তাদেরকে উঠে দাঁড়াতে হবে, ভেঙে ফেলতে হবে শৃঙ্খল, ভেঙে ফেলতে হবে কারাগার এবং মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য আমাদেরকে আজকে এই সরকারকে অবশ্যই বন্ধুগণ সরাতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে আমরা বাধ্য করবো দেশনেত্রীকে মুক্তি দিতে, তার বিদেশি চিকিৎসার জন্য এবং একই সঙ্গে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ নির্বাচন দিতে। 2018 সালের মতো এবার জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী নেতারা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়নের দাবি জানান তারা। রাজধানী ঢাকায় আয়োজিত এই বিভাগীয় সমাবেশের যৌক্তিকতা তুলে ধরলেন বিএনপি নেতারা। সেই সঙ্গে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দ্রুত বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জোর দাবি জানান বিরোধী নেতারা। তারা বলেন, জনগণ আজ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। অবিলম্বে মানুষের ভোটাধিকার ও মানবাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান,
বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর কালামিয়া বাজারের একটি কনভেনশন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় কোনো আইনি বাধা নেই, বাধা কেবল সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিনা অপরাধে গায়ের জোরে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। আন্দোলনের মাধ্যমে কর্মীরা রক্ত দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে সরকারের পতন ঘটাবে। খুলনায় সমাবেশে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেডি ঘোষ রোডে অনুষ্ঠিত কর্মসূচিকে ঘিরে সমাবেশ স্থলে কাঁটাতারের ব্যারিকেড দেয় পুলিশ। বিএনপি কার্যালয়ের সামনে কেডি ঘোষ রোডেও সমাবেশের মঞ্চ তৈরির অনুমতি দেয়া হয়নি। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ রাষ্ট্রে তুমি ফকা তোমার কোনো ভয় নাই। খালেদা জিয়ার এই ধরনের বিনা চিকিৎসায় দুর্ঘটনার খবর আসলে হাসিনা বাংলাদেশে 1 ঘন্টাও টিকতে পারবে না। ফরিদপুরে আয়োজিত বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় নেতারা অবিলম্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনের সমাবেশে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলীয় প্রধানকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সকাল 11টায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বিক্রম দোরাইস্বামীর সঙ্গে ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়ক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশ থেকে ডাক্তার এনে বেগম জিয়ার চিকিৎসা করাতে আপত্তি নেই সরকারের। এই ইস্যুতে আন্দোলন করে সরকারের পতন সম্ভব নয়, বরং জনগণ চাইলে চতুর্থবারও শেখ হাসিনাই হবেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার চিকিৎসায় আইনি জটিলতার জন্য দায়ী বিএনপি। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহানগর ও সহযোগী সংগঠনের সাথে বৈঠক করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে গণমাধ্যমকে তিনি বলেন, মানবিক কারণে কারা নিয়মের বাইরে প্রধানমন্ত্রীর এখতিয়ারে সর্বোচ্চ সুবিধা বেগম জিয়ার চিকিৎসার জন্য দেয়া হয়েছে। আইনি জটিলতায় এর বেশি সম্ভব নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। স্লো পয়জনিং করলে তো বিএনপি এবং বিএনপি চিকিৎসকরা যারা তার পাশে আছে তারাই এই স্লো পয়জনিং করতে পারে। আওয়ামী লীগের কেউ ওখানে কি কেউ যাচ্ছে? অহেতুক এসব দৌড় চাপায়। তারপর তারা বিদেশ থেকে চিকিৎসক আনতে চাইলে এ ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। বিএনপির ইচ্ছায় সরকার ক্ষমতায় বসেনি, জনগণের ইচ্ছা এ সরকার ক্ষমতায় বসেছে। জনগণের যতদিন চাইবে এ সরকার ক্ষমতায় থাকবে। চতুর্থবারও যদি চায় তাহলে তিনি থাকবেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বোচ্চ উপস্থিতি হয়েছে 70%। তারপরও একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল এবং আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। এমনকি নির্বাচন কমিশনেরও একজন কমিশনার বারবার বলছেন যে ভোটের রাজনীতির ব্যাপারে জনগণ আগ্রহ হারিয়ে ফেলেছে। এ কথাটা কিন্তু নির্বাচনে এবারকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অসত্য বলে প্রমাণিত হয়েছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশে 18 ডিসেম্বর বিজয় র্যালি করার কথাও জানান ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অনেকগুলো শর্ত দিয়ে অবশেষে বেসরকারি বাসেও হাফ ভাড়া কার্যকর হচ্ছে।
মালিক সমিতি জানিয়েছে হাফ ভাড়ার সুযোগ পাবে শুধু ঢাকা সিটির শিক্ষার্থীরা সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন দিতে হবে ফুল ভাড়া। অবশেষে ঢাকা শহরের শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিল বাস মালিক সমিতি। সকালে রাজধানীতে প্রেস ব্রিফিংয়ে সমিতির সাধারণ সম্পাদক এই সিদ্ধান্ত জানান, সাথে জুড়ে দেন কিছু শর্ত। 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। এই জন্য সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। হাফ ভাড়া প্রদানের সময় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। এই ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না এবং এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা শহরের জন্য। সড়ক নিরাপদ করার চাপও আছে মালিকদের ওপর, বিশেষ করে ট্রিপ সিস্টেমের কারণে যাত্রী তুলতে মরিয়া হয়ে ওঠেন ড্রাইভাররা। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি খন্দকার এনায়েতুল্লাহ। সত্যি যেটা বলতে হয়, কিছু কিছু গাড়ি আছে যেগুলো কন্ট্রাক্ট সিস্টেমে চলে, কিছু গাড়ি সেগুলো আমরা অনেকাংশে কমিয়ে নিয়ে আসছি। বাকি যেগুলো এখন পর্যন্ত নিয়মে আনা যায় নাই সেগুলো আমরা কাজ করতেছি। আমরা আশা করি আমরা এক সময় এটা আমরা করতে পারবো, তাদেরকে নিয়মে আনতে পারবো। খন্দকার এনায়েতুল্লাহর দাবি, ঢাকা শহরের 80% বাস মালিক গরিব। সম্প্রতি বাস ভাড়া 27% বেড়ে যাওয়ায় হাফ ভাড়ার দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। ছুটির দিন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় মাইনুদ্দিন নিহতের প্রতিবাদে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনরতদের দাবি শুধু ঢাকায় নয়, সারা দেশেই হাফ পাস কার্যকর করতে হবে। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি 27 নম্বরেও বিক্ষোভ হয়েছে। এদিকে মাইনুদ্দিনকে চাপা দেয়া অনাবিল পরিবহনের গাড়িটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রামপুরা ব্রিজে জড়ো হতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এই রাস্তা অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন তারা। পাশাপাশি ওঠে বাস ভাড়ার বিষয়টিও। শুধু ঢাকায় নয়, সারা দেশে ছাত্রদের হাফ পাস কার্যকরের দাবি তাদের। ঢাকার বাইরে পুরো বাংলাদেশের 64 জেলা হাফ পাস নিশ্চিত করতে হবে। তাদের সহিংসতার জন্য আমার ভাইয়েরা একের পর এক মারা যাচ্ছে। সরকারের উচিত আরো কঠোর ব্যবস্থা নেওয়া। 18 সালে আন্দোলন হইলো, 18 সালে আন্দোলনের পর একটা নির্দিষ্ট সময় চাইলো সরকার। আমরা সময় দিলাম, সময় দেওয়ার পরও কোনো পরিবর্তন আসে নাই। আমরা কি এদেশের নাগরিক না? আমরা কি এদেশের ভবিষ্যৎ না? তাহলে কেন আমাদের নিরাপত্তা নেই এদেশে? এক পর্যায়ে শিক্ষার্থীরা আটকে থাকা বিভিন্ন যানবাহনের চালকের লাইসেন্স চেক শুরু করেন। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল, তথ্য মন্ত্রণালয়ের গাড়ি সহ বেশ কিছু যানবাহনের চালকের ত্রুটি ধরা পড়লে জরিমানা করে পুলিশ। পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরতরা। কালকে সকাল 11টায় আবার আমরা রামপুরা ব্রিজে যেই কলেজগুলো আজকে আছে সেই কলেজগুলো আরো দ্বিগুণ মাত্রায় ছাত্রদেরকে নিয়ে আন্দোলনে যুক্ত হবে। এদিকে ধানমন্ডি, মতিঝিল, শাপলা চত্বর সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করা হয়। দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা তাদের। সারা বাংলাদেশে হাফ পাস করতে হবে, নয়তো আমরা সড়ক ছাড়বো না। বাসের হেল্পার, বাসের ড্রাইভাররা যে বর্বরতা আমাদের উপর চালাচ্ছে, এর বিনিময়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। সোমবার রাতে রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হয়। ওই রাতেই বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় নো ভ্যাকসিন নো সার্ভিস নীতি চালু করছে সরকার। একই সঙ্গে আফ্রিকান দেশগুলো থেকে আসা নিরুৎসাহিত করা ও ফ্লাইট বন্ধের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 60 বছরের ঊর্ধ্বের নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশও এর বাইরে নয়।
ওমিক্রন কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগেভাগেই পদক্ষেপ নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের। জানান, আফ্রিকান ও আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে আসার বিষয়টি নিয়ন্ত্রণ ও কোয়ারেন্টাইন নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদেশ থেকে যখন আসবে, বিশেষ করে আফ্রিকার দেশের থেকে, মানে আফ্রিকান কন্টিনেন্ট থেকে অথবা সাউথ আফ্রিকা থেকে, সেখানে আমরা চাইব নিরুৎসাহিত করা এই মুহূর্তে, যাতে তারা না আসে এবং তাদের সাথে আমাদের কোনো ফ্লাইট যাতে না থাকে। এবং ওখান থেকে যারাই আসুক তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক, এবং সেটা হোম কোয়ারেন্টাইন নয়, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত 1 মাসে, এবং তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি। কিন্তু আফসোসের বিষয়, তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে। পরে আমাদেরকে তাদেরকে খুঁজে বের করার জন্যে স্থানীয় প্রশাসনকে আমাদের বলতে হয়েছে যে তাদেরকে খুঁজে বের করেন। মন্ত্রী জানান, সংক্রমণ কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ কমেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো আগে যেমন নো মাস্ক নো সার্ভিস ছিল, এখন আমরা বলতে চাচ্ছি যে নো ভ্যাকসিন নো সার্ভিস। যারা 60 ঊর্ধ্ব আছে এবং সিভিয়ার অসুস্থ যারা, তাদেরকে আমরা বুস্টার ডোজের কথা চিন্তা ভাবনা করেছি। এ বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। আফ্রিকা থেকে আসা নাগরিক ও প্রবাসীদের কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে সব জেলা প্রশাসনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ধন্যবাদ আপনাদের। ঋষান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে আফ্রিকা থেকে মানুষের আসা যাওয়া বন্ধ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এছাড়া বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন জোরদার করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফ্রান্সের দেয়া 20,06,000 ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। করোনার নতুন ধরন ওমিক্রনকে কেন্দ্র করে ভারত বাংলাদেশকে যে লাল তালিকাভুক্ত করেছিল তা মঙ্গলবার সকালে প্রত্যাহার করেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ভারতের চেয়ে অনেক ভালো বলেও দাবি করেন আব্দুল মোমেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, সরকার সফলভাবে করোনা মোকাবিলা করেছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা এই সাউথ আফ্রিকার যে ডেডলি ভাইরাসটা আসছে, নতুন ভাইরাসটা আসছে, সেই জন্য 12টা দেশকে তারা ডেড লিস্টে আপনার রেখেছেন। এবং আমরা খুব তাজ্জুব হলাম, আমাদের দেশে ভাইরাস টাইরাস এখন নাই, আমরা এটা জয় করেছি। তারপরে তারা আমাদের নাম ওই 12 জনের মধ্যে এই দিয়ে দিয়েছে। আমরা ভারত সরকারকে অ্যাপ্রোচ করি, আজকে সকালে ভারত সরকার আমাদের ওই রেড লিস্ট থেকে উইথড্র করেছে। আমরা সাউথ আফ্রিকা আফ্রিকান কন্টিনেন্ট থেকে এই মুহূর্তে আমরা লোক চাচ্ছি না, এবং আমরা সেই দিকে একটু নজর রাখবো, আর কোয়ারেন্টাইনকে আমরা জোরদার করব। অন্যদিকে ওমিক্রন মোকাবেলায় সতর্ক রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিভাগ। করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক সংক্রমণ রোধে বিদেশ থেকে আগত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত সহ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে আসা প্রবাসীদের বাড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা। মঙ্গলবার দুপুরে কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আফ্রিকা ফেরত 7 প্রবাসীর বাড়িতে গিয়ে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয় এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ জানান, সোমবার আফ্রিকা থেকে আগতদের তালিকা স্বাস্থ্য বিভাগের কাছে এসেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা 7 প্রবাসীর বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। কোনো উপসর্গ থাকলে তাদের নমুনা সংগ্রহ করা হবে বলেই জানান তিনি। চলতি সপ্তাহের শুরুতে আফ্রিকা থেকে দেশে ফেরেন কসবার 5 জন, বাঞ্ছারামপুরের 1 জন ও নবীনগরের 1 জন। এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বেনাপোল চেকপোস্ট ও বন্দরে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে বন্দর এলাকায় সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী। করোনায় দেশের মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। নতুন করোনা শনাক্তের 79% ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত একদিনে দেশে একজনের মৃত্যু হয়েছে। তিনি নারী এবং তার মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭,৯৮১ জনে। ২৪ ঘন্টায় ১৯,৮০২টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছে ২৭৩ জন, যার মাঝে ২১৭ জনই ঢাকার। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৭৬,২৮৪ জন। এছাড়া ২৯ জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। ৩৬৮ জন সহ করোনা থেকে মোট সুস্থের সংখ্যা ১৫,৪০,৯৬৫ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৩৮, সুস্থতার হার ৯৭.৭৬ এবং মৃত্যুর হার ১.৭৮। আয়কর বিবরণী জমার শেষ দিনে মঙ্গলবার বিভিন্ন কর অঞ্চলে ছিল উপচে পড়া ভিড়। ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নাম্বার TIN নিয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুমিন জানিয়েছেন, করদাতাদের অস্বস্তি দূর করতে হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতে কাজ করছে NBR। জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক স্বাবলম্বী ব্যবসায়ী ও শিল্পপতিদের স্বতঃস্ফূর্তভাবে কর দেওয়ার আহ্বান জানান। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার ছিল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। আর তাই এতদিনেও যারা আয়কর বিবরণী জমা দেননি তারাও জরিমানা এড়াতে শেষ মুহূর্তে ভিড় করেন রাজধানী সহ দেশের ৩১টি কর অঞ্চলে। এবার আয়কর মেলা না হলেও অনেকটা মেলার পরিবেশেই রিটার্ন জমা দিয়েছেন করদাতারা। ৪ মাস ধরে আমেরিকায় ছিলাম, গতকালকে আসছি। আমি অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম, সময় দিতে পারিনি। ট্যাক্স তো দিতেই হবে, কষ্ট হলেও দিতে হবে। সবাই ব্যস্ত, এর জন্য একটু সময় দিলে ভালো হয় আর কি। উৎসব মুখর পরিবেশে আয়কর বিবরণী জমার পরিবেশ নিয়ে বেশিরভাগ করদাতা সন্তুষ্ট হলেও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এমনিতে উৎসব মুখর পরিবেশ, কিন্তু আরেকটু গুছালো হলে, যেমন লাইনটা সুন্দরভাবে হলে এটা আমার খুব সুন্দর হতো। একটা ডিসিপ্লিন থাকা উচিত ছিল। আপনি দেখেন চারিদিক দিয়ে কি হচ্ছে। মা বোনেরা এসে আমাদের পুরুষের সাথে ধাক্কাধাক্কি ঘষা লেগে বসে আছে, বা তারা দিতে পারছে না, তাদেরকে দেওয়া হচ্ছে না। যদি আলাদা একটা বুথ দেওয়া হয়, আমি মনে করি সবচেয়ে ভালো হয়। এদিকে জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে FBCCI সভাপতি জসিমউদ্দিন কর আহরণে শুধু নির্দিষ্ট করদাতার উপর চাপ না দিয়ে নতুন করদাতা খোঁজার পরামর্শ দেন। উপজেলা লেভেল পর্যন্ত আমাদেরকে এখন বিস্তৃতি করা দরকার। সেখান থেকে আমাদের যারা ট্যাক্স দেওয়ার মতো আছে, আপনাদেরও অনেক রিসার্চ আছে, আপনাদের রিসার্চে যে সকল তথ্যপ্রাপ্ত আছে, যেখানে যেখানে নতুন করদাতারা আছে, আপনারা তাদেরকে নেটের মধ্যে নিয়ে আসেন। বাইরে যারা কর দিচ্ছেন তাদের উপরে প্রেশারটা কম। সেমিনারে NBR চেয়ারম্যান জানিয়েছেন, কর হার যত কমবে ততই দূর হবে কর ফাঁকি। সবাই স্বতঃস্ফূর্তভাবে কর দিলে কর হার কমানোর সুযোগ আরও বাড়বে বলে উল্লেখ করেন তিনি। যত বেশি আমরা নেট বৃদ্ধি করতে পারবো, যত বেশি আমরা ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কর সংগ্রহ করতে পারবো, কর হার আমরা হ্রাস করতে পারবো যত বেশি আমরা নেট বৃদ্ধি করবো। কর দিবসে আমার আহ্বান থাকবে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে আগ্রহী হন। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, রাজস্ব বাড়াতে প্রত্যক্ষ কর আয়করের কোনো বিকল্প নেই। এজন্য হয়রানিমুক্ত কর সেবা চালুর পরামর্শ দেন তিনি। আপনারা যত বেশি আয়কর দেবেন, বাংলাদেশ তত বেশি এগিয়ে যাবে। করযোগ্য আয়ের উপর কর দিয়ে আপনারা দেশের রাজস্ব বাড়াতে ও দেশের উন্নয়নে সহযোগিতা করুন। কর কার্যক্রম সহজ করতে প্রচলিত কর আইন আরও সহজবোধ্য করার আশ্বাস দেন আইনমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২১শে পদকপ্রাপ্ত অধ্যাপক রফিকুল ইসলাম। তার বয়স হয়েছিল ৮৭ বছর। অসুস্থ হয়ে পড়ায় গত ৭ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উত্তরার ১০ নম্বর সেক্টরে একটি মসজিদে বাদ এশা অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। রাতে তার মরদেহ রাখা হবে হিমঘরে। সবার শ্রদ্ধা জানাতে বুধবার দুপুরে রফিকুল ইসলামকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। ১৯৩৪ সালের ১ জানুয়ারি চাঁদপুরের মতলবে জন্ম নেয়া রফিকুল ইসলাম শিক্ষা জীবন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর থেকে নজরুল গবেষণায় নিয়োজিত ছিলেন তিনি। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। ২০১৮ সালে তাকে জাতীয় অধ্যাপক হিসেবে ঘোষণা করা হয়। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়া অধ্যাপক রফিকুল ইসলাম স্বাধীনতা পুরস্কার, ২১শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
ডিজিটাল নিরাপত্তা আইন কোনো বিশেষ পেশার মানুষকে উদ্দেশ্য করে নয়, সময়ের প্রয়োজনে এই আইন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশে এই আইন আছে, তাদের দেশে আরও কঠিন ধারা রয়েছে। বাংলাদেশে এই আইনের উদ্দেশ্য হচ্ছে কারো অধিকারী যেন খর্ব না হয়, কেউ যেন এই আইন দ্বারা হয়রানির শিকার না হন, সে বিষয়েও সজাগ রয়েছে সরকার। অনেকে না বুঝে এই আইনের সমালোচনা বা বিরোধিতা করেন বলেও মন্তব্য ডক্টর হাসান মাহমুদের। সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, জাতীয় ও ধর্মীয় অপপ্রচার বন্ধ করার বিষয়টি এই আইন করার উদ্দেশ্য ছিল। মুক্তিযুদ্ধ ও জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচার না হয় সেই বিষয়টিও মাথায় রাখা হয়। তিনি বলেন, অনেক গবেষণা ও পর্যালোচনা করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময়। এর মাধ্যমে ডিজিটাল নিরাপত্তার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে শক্তিশালী করা হয়েছে। সাম্প্রদায়িকতা বিরোধী জোট ব্যানারে এক মানববন্ধনে বক্তারা বলেছেন, রাজধানীকে অস্থিতিশীল করতে জামাত শিবির ও স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এই কথা বলেন। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ফেরারি জীবনযাপন করছেন। দেশের মধ্যে তার সন্ত্রাসী বাহিনী রাতের আধারে পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তারা বলেন, একদিকে বিএনপি নেতারা মানববন্ধন করছে, বিক্ষোভ সমাবেশ করছে, দিনের বেলা কর্মসূচি পালন করছে, আবার তাদের বন্ধুরা স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের রাতের আধারে চলন্ত বাসের মধ্যে পেট্রোল বোমা মেরে যাত্রীদেরকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছে। কুমিল্লার কাউন্সিলর সোহেল ও শ্রমিক লীগ নেতা হরিপদ হত্যা মামলার 2 আসামি সাব্বির ও সাজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই হত্যা মামলার 3 নম্বর আসামি সুজানগর এলাকার সাব্বির হোসেন ও 5 নম্বর আসামি সংরাইশ এলাকার সাজন। কুমিল্লা জেলা ডিবি কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, রাত 1টায় কার দিকে আসামিদের গ্রেপ্তার সংরাইশ ও নবগ্রাম এলাকায় গেলে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে সাব্বির ও সাজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাইপ গান ও গুলি উদ্ধার করে পুলিশ। 22 নভেম্বর বিকেলে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুমিল্লার 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট। মঙ্গলবার বিকেলে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে 20 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 27 ডিসেম্বর। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সব জায়গায় ইভিএমে ভোট হবে। একই তফসিলে জাতীয় সংসদের টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচন, নোয়াখালী, নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানী সহ সারা দেশে বিএনপির বিভাগীয় সমাবেশ। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান। জনগণ চাইলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা, বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার আইনি জটিলতার জন্য বিএনপিকে দোষারোপ। বেসরকারি বাস মালিকরা শুধু ঢাকায় শর্ত সাপেক্ষে হাফ ভাড়া নিতে রাজি হলেও শিক্ষার্থীরা চায় দেশ জুড়ে। বাস চাপায় ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ। ওমিক্রন মোকাবেলায় চালু হচ্ছে নো ভ্যাকসিন নো সার্ভিস। আফ্রিকা থেকে মানুষের আসা যাওয়া বন্ধ থাকবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ফ্লাইট বন্ধের চিন্তা ভাবনা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।